হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে নতুন সিরিজটা শুরু করেছিলাম আগামীতে যে পঞ্চায়েত পরীক্ষা আসছে তার উপরে মাথায় রেখে, সেটা হচ্ছে মিশন পঞ্চায়েত। তো এই মিশন পঞ্চায়েতে আমি যেটা করছি সেটা প্রথমে হচ্ছে প্রত্যেকটা জেলাভিত্তিক একটা করে আমি ভিডিও আনছি, এবং আনছি আমি মিশন পঞ্চায়েতের এই বইটা থেকে, যেটা অন্বেষা পাবলিশার্সের বই। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, আমি প্রত্যেকটা জেলা নিয়ে এই বইতে বেশ কিছু কি আছে এমসিকিউ আছে, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে যে মোটামুটি যা প্রশ্ন আছে জেলাভিত্তিক ওই পড়লেই যথেষ্ট। তো আমি অলরেডি দুটো জেলা আপলোড করে দিয়েছি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ আমার নিজের জেলা। ঠিক আছে, তো দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে শুরু করা যাক। প্রথমেই আমি ম্যাপে দেখে নিই যে দক্ষিণ চব্বিশ পরগনাটা আছে কোথায়। তোমরা দেখো, এইটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে সাউথ পোর্শনের এই যেটা সব থেকে সাউথের স্টেট এই ডিস্ট্রিক্ট, সেটা কি, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা। এবং আমি এখানে এটাও বলে দিই যে এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ এই দ্বীপগুলো হচ্ছে সুন্দরবন। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে দেখো, তোমরা প্রথমেই দক্ষিণ, উত্তর দক্ষিণ, আমাদের একটা উত্তর চব্বিশ পরগনা আছে, একটা দক্ষিণ চব্বিশ পরগনা আছে। তার মানে কি, মানে কখনো না কখনো একটা চব্বিশ পরগনা শুধু ছিল, তাই না? তো সেখান থেকেই প্রথম কোশ্চেনটা আসছে যে 1983 সালে ডক্টর অশোক মিত্র প্রভাব মেনে কোন জেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, এটা কি হবে, এটা হবে দক্ষিণ চব্বিশ পরগনা। অপশান অনুযায়ী এইটা যদি উত্তর চব্বিশ পরগনা থাকতো তাহলে উত্তর চব্বিশ পরগনাও কিন্তু হতো। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা মাথায় রাখতে হবে তোমাকে, যে যে 1983 সালে ডক্টর অশোক মিত্রের প্রভাব মেনে, ঠিক আছে, তাহলে 1983 সালটা মনে রাখতে হবে, এবং 1986 সালটাও মনে রাখতে হবে। সেটা পরে একটা কোশ্চেন আছে, তখন আমি আবার আলোচনা করব। ঠিক আছে, নেক্সট কি বলছে, বলছে যে কত খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নামে দুটো জেলা গঠিত হয়। নেক্সট কোশ্চেনই সেটা। দেখো, 83 সালে অশোক মিত্রর প্রভাব মেনে, আর যদি সালটা বলে যে এক্স্যাক্টলি কত সালে ওই দুটো পরগনা ভাগ হয়েছে, সেটা কত সালে হবে, সেটা হবে 1986। এইটাই মাথায় রাখবে। দুটো জিনিস মাথায় রাখতে হয় এখান থেকে, একটা হচ্ছে 1986 সালে আমাদের দুটো পরগনা কী হয়েছে, আলাদা হয়েছে। আর একটা কি, কার প্রভাবে, অশোক মিত্রের প্রভাবে। এখানে এই দুটো জিনিস মনে রাখলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। নেক্সট 3 নাম্বার যে কোশ্চেনটা, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষার দিক থেকে বারবার আসে। সেটা কি, সেটা হচ্ছে ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। ঠিক আছে, ইউনেস্কো তোমরা সবাই জানো, যার সদর দপ্তর কোথায় আছে, প্যারিসে আছে। ঠিক আছে, যার হেডকোয়ার্টার আছে প্যারিসে, সেটাও পরীক্ষা আসে। আচ্ছা, এই যে সুন্দরবনকে অনেক তকমা দেওয়া হয়েছে। সেই তকমাগুলো আমি এখানে সব কটা লিখে দিচ্ছি। এগুলো কিন্তু যারা দক্ষিণ চব্বিশ পরগনার তাদের কিন্তু বিশেষ করে জিনিসটা লাগবে, বাকিদেরও লাগবে, কিন্তু আমি দক্ষিণ চব্বিশ, স্পেশালি যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তারা একদম ঠোঁটস্থ করে রাখবে। কেননা তোমাদের যে কোনো সময় যে কোনো ইন্টারভিউতেও গেলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের করবে। এখানে আমাদের কটা ইনফরমেশান মাথায় রাখতে হবে, মোটামুটি 5-7টা ইনফরমেশান মাথায় রাখতে হবে। 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে টাইগার রিজার্ভ। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনাটা টাইগার রিজার্ভ কত সালে হয়, এটা হয় 1973 সালে। ঠিক আছে, আমাদের দুটো টাইগার রিজার্ভ আছে পুরো পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে বক্সা। ঠিক আছে, তো সুন্দরবনটা হচ্ছে 1973 সালে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ হয়। ঠিক আছে, 2 নাম্বার কি মনে রাখবো, 2 নাম্বার মনে রাখবো হচ্ছে 1977 সালে যেটা হয়েছিল তার নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, তাহলে সুন্দরবনকে 1977 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির তকমা দেওয়া হয়। নেক্সট কি মনে রাখবো, নেক্সট হচ্ছে 1984 সাল। 1984 সালে সুন্দরবন হচ্ছে ন্যাশনাল পার্ক, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা তোমাদের এখানে প্রশ্নেও দিয়েছে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে হচ্ছে সুন্দরবন, 1987 সালে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে বায়োস্পিয়ার রিজার্ভ। সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে 1989 সালে, এইটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, আর কি, আর হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ। ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে 2001 সালে। আর লাস্ট সেটা কি, সেটা হচ্ছে রামসার সাইট। সুন্দরবন রামসার সাইট হচ্ছে কত, 2019 সালে। সব কটা ইনফরমেশান মাথায় রাখতে হবে। সুন্দরবন নিয়ে এত কটা ইনফরমেশান আছে, সব মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় চলে আসে। তাহলে এখানে কি জানতে চেয়েছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জানতে চেয়েছে, মানে 1987 সাল, মানে অপশান বি হচ্ছে তোমাদের
উত্তর। এখানে দেখো 1973 সাল দিয়েছে মানে কি টাইগার রিজার্ভ, 1989 সাল দিয়েছে মানে কি বায়োস্পিয়ার রিজার্ভ, 2001 সাল দিয়েছে মানে কি ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ। দেখো এখানে অপশানগুলোও সেইভাবে দিয়েছে যাতে গুলিয়ে যায়, সবকটাই ইম্পর্টেন্ট সাল, সুতরাং সেইভাবে তোমাদের মাথায় রাখতে হবে। বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান কোনটি। দেখো দক্ষিণতম যদি তোমার বলে যে দক্ষিণতম মানে জেলা কোনটা, সে দক্ষিণতম হলো জেলা হচ্ছে সুন্দরবন। এবার এই সুন্দরবনের মধ্যে একটা দ্বীপ আছে যেটা নতুন দ্বীপ, ঠিক আছে, নিউমোর, সেই দ্বীপটা হচ্ছে দক্ষিণতম স্থান। দেখো নিউমোর আইল্যান্ড, যেটাকে আমরা পূর্বাশাও বলে থাকি, পূর্বাশাও বলা হয়, এটাও মাথায় রাখবে, এটাও পরীক্ষায় চলে আসে। সুতরাং মাথায় রাখবে পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান কোনটি, নিউমোর বা হচ্ছে পূর্বাশা। আচ্ছা, বলছে কি, বলছে দক্ষিণ 24 পরগনা কোন বিভাগের অন্তর্গত। আমি তোমাদের যখন পশ্চিমবঙ্গের মানে ভূগোল পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গটা চালানোর জন্য আমাদের 5টা বিভাগ আছে, ঠিক আছে, 5টা বিভাগ আছে, ঠিক আছে। এই মাথার যে এই মানে জেলাগুলো নিয়ে হচ্ছে কি, এটা নিয়ে হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, ঠিক আছে। এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ নিয়ে হচ্ছে মালদা বিভাগ, ঠিক আছে। তারপরে কি, তারপরে এই 3টে মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া আর পুরুলিয়া, এগুলো নিয়ে হচ্ছে কি, এটা নিয়ে হচ্ছে মেদিনীপুর বিভাগ, ঠিক আছে। তারপর এই বীরভূম, বর্ধমান আর এই হুগলি, এইগুলো নিয়ে কি হচ্ছে, এইগুলো নিয়ে হচ্ছে বর্ধমান বিভাগ। আর বাকি যেগুলো পড়ে আছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এই হাওড়া, ভালো করে খেয়াল করো, দক্ষিণ 24 পরগনা, আমি অন্য কালি ব্যবহার করি, দক্ষিণ 24 পরগনা, এই হাওড়া, এই কলকাতা, উত্তর 24 পরগনা আর নদিয়া, এরা সবাই মিলে হচ্ছে কি প্রেসিডেন্সি বিভাগ। তাহলে তোমার জিজ্ঞাসা করে যে দক্ষিণ 24 পরগনা কোন বিভাগের অন্তর্গত, তাহলে আমার উত্তর কী হবে, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত, ঠিক আছে। এগুলো একটু ম্যাপ থেকে করতে হয়, ওই জন্য আমি যখন পশ্চিমবঙ্গের ম্যাপ দিয়ে ক্লাস করাই সেগুলো একটু দেখা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছে, দক্ষিণ 24 পরগনা কোন বিভাগের অন্তর্গত, খোঁজো প্রেসিডেন্সি, অপশান সিতে আছে, মেরে দাও, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট বলছি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এই মুহূর্তে আছে কি দক্ষিণ 24 পরগনা, কিন্তু খুব শীঘ্রই জিনিসটার পরিবর্তন হবে, তার কারণ দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন সেটা কিন্তু আলাদা একটা জেলা হয়ে যাবে। তোমরা জানো যে 5টা নতুন জেলা হবে, সেটা নিয়ে অলরেডি কথাবার্তা চলছে। তো সুতরাং এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম জেলা। আর যদি বলে জনগণনার দিক দিয়ে সব থেকে বৃহত্তম জেলা কোনটা, তাহলে হবে কিন্তু উত্তর 24 পরগনা, সেখানে হচ্ছে সব থেকে বেশি জনবসতি। নেক্সট বলছে দক্ষিণ 24 পরগনা জেলার সদর দপ্তর কোথায়। চলো, প্রত্যেকটা জেলার একটা করে হেডকোয়ার্টার আছে, আমি বারবার এই কথাটা বলি, প্রত্যেকটা জেলার একটা করে হেডকোয়ার্টার আছে, এবং হেডকোয়ার্টার না থাকলে সেটা জেলাই হবে না। হেডকোয়ার্টার মানে কি, বেসিক্যালি সেই জায়গায় একটা ডিএম বসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থাকে, ঠিক আছে। আমি বলে দিই দক্ষিণ 24 পরগনাই হচ্ছে মনে হয় একমাত্র জেলা যার হেডকোয়ার্টার দক্ষিণ 24 পরগনাতেই নেই, কলকাতায় আছে। কলকাতার এই যে আলিপুর, এই জায়গাটায় আছে হচ্ছে দক্ষিণ 24 পরগনার হেডকোয়ার্টার। আমাদের দেখবে দক্ষিণ 24 পরগনায় যারা যারা বাস করো তাদের ডিএম অফিস দেখবে আলিপুরে, ঠিক আছে। আমি একটুখানি এখানে ক্ল্যারিফাই করে দিই, তোমাদের বাড়ির পাশে একটা অফিস থাকে, সেটা তোমরা সবাই জানো, বিডিও অফিস, ঠিক আছে, সমষ্টি উন্নয়ন ব্লক বলা হয়, যেটাকে তোমরা ব্লক অফিসও বলো। বিডিওর ফুল ফর্মই হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। এবার বিডিও কোথায় রিপোর্ট করে, এসডিওতে, সাব ডিভিশনাল অফিস যেটা বাংলায় কি বলে, মহকুমা, ঠিক আছে। আর এসডিও কোথায় হচ্ছে তোমার রিপোর্ট করে, এসডিও রিপোর্ট করে হচ্ছে ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, যেটা আমাদের কোথায় আছে, যেটা আছে আলিপুরে। প্রত্যেকটা জেলায় একটা করেই হচ্ছে তোমার ডিএম অফিস থাকে, এটাই হচ্ছে আমাদের সদর, যেটা কোথায় আছে বললাম, এই এখানে আছে বললাম, সেটা কি, সেটা হচ্ছে আলিপুর, বোঝা গেল। আচ্ছা, তা বলে দিই তাহলে এই যে বিডিও না, তাহলে বিডিও কোথায় আছে তোমার, দেখবে প্রত্যেকে, যেমন আমার ভিডিও এক জায়গায়, তোমার ভিডিও আরেক জায়গায়। ভিডিও পশ্চিমবঙ্গের মানে দক্ষিণ 24 পরগনায় 29টা ভিডিও আছে, ঠিক আছে। বিভিন্ন ভিডিও কি হয়, এসডিওকে মানে হচ্ছে রিপোর্ট করে। এসডিও কটা আছে, এসডিও 5টা আছে, আর ডিএম অফিস সবসময় একটা জেলায় একটাই থাকবে। এইটাই হচ্ছে প্রশাসনিক ভাগ, আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, তো তোমরা মাথায় রাখবে হচ্ছে, তোমাদের দেখবে যাদের এসসি সার্টিফিকেট আছে কিংবা হচ্ছে ওবিসি সার্টিফিকেট আছে, তার মধ্যে সার্টিফিকেটের নিচে দেখবে সাব ডিভিশনাল অফিসারের সই থাকে, মহকুমা এসডিও সই থাকতে হয় সেখানে। তো যাই হোক, আমাদের কোশ্চেনটা এবার কী বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে হচ্ছে দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর কোথায়, আমি তোমাদের বলে দিলাম কোথায়, আলিপুরে হচ্ছে দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর। নেক্সট কী বলছে, বলছে জয়নগর ব্লক কোন মহকুমার অন্তর্গত। আমি এক্ষুনি বললাম না, কি বললাম,
ব্লক মানে বিডিও আর মহকুমা মানে এসডিও, মানে তোমার কোশ্চেনটা করেছে জয়নগর বিডিও কোন এসডিওর আন্ডারে। ঠিক আছে, জয়নগর বিডিও কোন এসডিওর আন্ডারে, জয়নগরের ছেলেমেয়েরা অবশ্যই বলতে পারবে। কোন এসডিওতে আসছো এখন মানে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য? তোমাদের বারুইপুর এসডিওতে আসতে হচ্ছে। তেমনি যার যে এসডিও, 5টা টোটাল এসডিও আছে, মানে সেই যার যে এসডিও সেটা কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন কী করেছে দেখো, নেক্সট কোশ্চেন করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট কতগুলি সমষ্টি উন্নয়ন ব্লক। এটাকেই তোমরা বিডিও বলো। বিডিও মানে কটি বিডিও নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা গঠিত। আমি এক্ষুনি বলে দিলাম, আবার বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। বিডিও কটা আছে? 29টা। এসডিও কটা আছে? 5টা। ডিএম কটা আছে? 1টা। তাহলে 29টা হচ্ছে বিডিও আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে কপিল মুনির মন্দির বা কপিল মুনির মন্দিরের থেকেও আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেরা জানি এটা আশ্রম বললে জিনিসটা আরও ভালো লাগে, তাই না? কপিল মুনির আশ্রম বলে থাকি আমরা। তো এই কপিল মুনির যে আশ্রম সেটা কোথায় আছে? সেটা যে সাগরদ্বীপে। তোমরা সবাই জানো যে গঙ্গাসাগরের মেলা বিখ্যাত হয়। এই গঙ্গাসাগরের মেলা তো এই কপিল মুনির আশ্রমের জন্যই হয়। মানে কপিল মুনির আশ্রমের জন্য নয়, গঙ্গাসাগরের মেলাটাই হয় এবং সবাই দেখবে ওখানে কপিল মুনির আশ্রমটাও সবাই দর্শন করে। ঠিক আছে, নেক্সট বলছে সুন্দরবন অঞ্চলে কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলে? সুন্দরবন অঞ্চলে কর্দমাক্ত নিচু জলাভূমি, ঠিক আছে, এটা মোটামুটি এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার সব ছেলে মেয়েই জানে, যারা একটু গ্রাম অঞ্চলে থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলে বাদা। বাদা। দেখবে আমিও যখন আমাদের মানে গ্রামের বাড়িতে যাই, কোথায় যাচ্ছি? বাদায় যাচ্ছি। বাদা মানে বেসিক্যালি কী বলো তো? বাদা মানে ধরো আমাদের এই অঞ্চলগুলো আমি বলতে পারি, আমাদের যে মানে আমার যে মানে পৈতৃক ভিটে যেটা আর কি, যেখানে গ্রামের বাড়ি যেটাকে বলা হয়, তো সেখানে কি হয়? সেখানে আমি দেখেছি যে ধান চাষ হয় গরমকালে, কেননা গরমকালে জল শুকিয়ে যায়। আর যদি যখনই বর্ষাকাল মানে এই সব টাইমে একটা ছোট ছোট ডিঙি নৌকা পাওয়া যায়, সেগুলোকে ওখানে বলা হয় ডোঙা। ঠিক আছে, আর কি হয়? আর হচ্ছে সেই কাঠের তৈরি একটা মোটামুটি মানে একটা জিনিস তৈরি করে যেটাকে বলে সালতি, ওই জলের উপর দিয়েই কিন্তু পুরো একদম মানে যাতায়াত করে। বুঝতে পারলে? ওই ওই অঞ্চলগুলোকে পুরো বাধা বলে। মানুষ মাছ ধরে এই সময়, মানে এই সময় পুরো মানে পুরো একদম মানে জলমগ্ন থাকে। তো ওই সমস্ত ছোট নিচু জলাভূমি ওগুলো কিন্তু সারা বছর জলাভূমি থাকে না। বুঝতে পারলে? ওগুলো ওই গরমকাল গ্রীষ্মকালে মানুষ ধান চাষ করে, আর তারপরে এই বর্ষাকালে পুরোপুরি জলাভূমি, একদম মানে মানে বিস্তীর্ণ। ঠিক আছে, পুরো দিগন্ত দেখতে পাবে তুমি জলাভূমিতে। বুঝতে পারলে? সুতরাং ওইগুলো কী বলে? ওইগুলো হচ্ছে মানে হচ্ছে বাদা। ঠিক আছে, আচ্ছা তাল, এখানে তাল দিয়েছে বলে দিই। তাল মানে তোমরা কি জানো? মালদা। এই যে হার্ট লাভ যে সাইন আছে, এইটা হচ্ছে মালদা। ঠিক আছে, মালদায় তোমরা সবাই জানো এখান দিয়ে মহানদী এইভাবে এসছে। ঠিক আছে, মহানদী এইভাবে এসে এখানে মিশেছে। আর এখান দিয়ে একটা নদী এসছে, তার নাম হচ্ছে কালিন্দী। কালিন্দির উত্তরের অংশকে তাল আর দক্ষিণের অংশকে দিয়ারা বলা হয়। ঠিক আছে, তাহলে তালটাও আমি বলে দিলাম যে কালিন্দির উত্তরের অংশ মানে উত্তর মালদায় মানে তোমার পাওয়া যায় হচ্ছে তাল, আর দক্ষিণ মালদায় কী পাওয়া যায়? দক্ষিণ মালদায় হচ্ছে দিয়ারা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে চলো, দক্ষিণ চব্বিশ পরগনায় কয়টি মহকুমা আছে? তোমাদের এক্ষুনি বললাম বিডিও, এতবার বলবো মুখস্থ হয়ে যাবে, 29টা। এসডিও 5টা। ডিএম সবসময় একটাই থাকে। তাহলে এসডিও, মহকুমা মানে এসডিও কটা? 5টা। আচ্ছা চলো এসডিও কটার নাম আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে কোথায় আছে? দক্ষিণ মানে আমাদের প্রথমে ধরো আলিপুর। 5টা এসডিওর নামই মাথায় রাখবে। আলিপুর হলো 1 নম্বর এসডিও। 2 নম্বর এসডিও কি? ক্যানিং এসডিও হয়ে গেল। 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে বারুইপুর, আমাদের বারুইপুর এসডিও। আর বারুইপুর থেকে দুদিকে দুটো ট্রেন ভাগ হয়ে যায়। ঠিক আছে, একটা যায় কাকদ্বীপ, তাহলে কাকদ্বীপ এসডিও হয়ে গেল একটা। আর একটা কী হয়? আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার এসডিও। তাহলে হলো, তাহলে টোটাল কটা? টোটাল হচ্ছে 5টা এসডিও। মাথায় রাখবে, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেদের অবশ্যই মাথায় রাখতে হবে, নিজের এসডিও তো তোমরা অবশ্যই জেনে থাকবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোনটি দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা নয়? আমি 5টা মহকুমার নাম তোমাদের অলরেডি বলে দিয়েছি। কাকদ্বীপ একটা এসডিও, ঠিক আছে, ক্যানিং একটা এসডিও, ডায়মন্ড এসডিও, সাগরদ্বীপ কোনো এসডিও নয়। তাহলে এটাই হবে উত্তর। এখানে অলরেডি 3টে এসডিও আমরা তোমাদের একটু আগেই আমি বলে দিলাম, এই সব কটা হচ্ছে এসডিও। নেক্সট, দক্ষিণ চব্বিশ পরগনায় কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? 14 নম্বর প্রশ্ন।
দক্ষিণ চব্বিশ পরগনা কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? এটা কী হবে? এটা হচ্ছে 312টা গ্রাম পঞ্চায়েত নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা গঠিত। ঠিক আছে, বলছে সুন্দরবন অঞ্চলে যেসব জমিতে চাষবাদ করা হয়, মানে চাষাবাদ অ্যাকচুয়ালি চাষাবাদ করা হয় তাদেরকে কি বলে? যে সমস্ত জায়গায় চাষাবাদ করা হয় তাদেরকে বলা হচ্ছে আবাদ। কথাটা আবাদা নয়, কথাটা হচ্ছে আবাদ। ঠিক আছে, আবাদ। আবাদ মানে তোমরা সে একটা গান শুনেছো, সেই মন রে কৃষি কাজ জানে না, এমন মানব জলম কি রইল কি, তারপর আবাদ করলে ফলতো সোনা, এরকম একটা কথা ছিল। আবাদ করলে ফলতো সোনা মানে এমন এই মানব জীবন রইল পতিত। পতিত জমি আর আবাদ জমি। পতিত মানে কি? পতিত মানে যে জমি হচ্ছে পতিত, যে জমিতে চাষবাস হয় না সেটাকে পতিত জমি বলছে। ঠিক আছে, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, এরকম কিছু একটা ছিল না? আবাদ করলে মানে চাষ করলে, তা এটা চাষযোগ্য জমিকেই আবাদ বলা হয়। ঠিক আছে, তো আমাদের ওই সমস্ত অঞ্চলে মানে মানে কী বলতো, যারা সুন্দরবন অঞ্চলের লোক, আমি আমার ঠাকুরদাকে বলতে শুনেছি যে আবাদের মানুষ। ঠিক আছে, মানে সুন্দরবন অঞ্চলের মানুষ। তো এবার দেখো, সুন্দরবন তোমরা জানো অন্য ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে যারা মানে অনেক দূরে দূরে থাকো, অন্য সুন্দরবন থেকে মানে দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে না, তোমরা বলতে পারো যে হ্যাঁ সুন্দরবনের লোক। আমাদের এই সমস্ত লোকাল জায়গায়, মানে আমি আমার মানে পিতৃভূমির কথা বলছি, ওখানে লোকাল জায়গায় সুন্দরবন যেহেতু খুব দূরে নয়, ঠিক আছে, দূরে নয় বলতে তাও মোটামুটি ধরে নাও মানে 40-50 কিলোমিটার দূরে, তবুও ওখানকার মানুষজন এখানে কাজ করতো, এখানকার মানুষজন ওখানে গিয়ে কাজ করতো। তো ওখানকার মানুষজন যখন আসতো তখন বলতো আবাদ থেকে এসছে। তো বেসিক্যালি আবাদ এইটা হচ্ছে কিন্তু আমাদের কানে খুব কমন শব্দ এটা, বুঝতে পারলে? চাষাবাদ করা জমিকেই কী হচ্ছে সুন্দরবনে আবাদ বলে। যাই হোক, নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ড্যাম্পিয়ার হজেজ রেখা দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অবস্থিত? দেখো, সালটা হচ্ছে 1830। এই সময় কি করা হচ্ছে, এই 1830 সালে এই সমস্ত যে দ্বীপগুলো আছে যেগুলো সক্রিয় বদ্বীপ, ঠিক আছে, নিচে কুলপি বলে একটা জায়গা, নিচে কুলপি থেকে এখানে হচ্ছে তোমার মানে কি বলে বারাসাতও ঠিক নয়, কুলপি থেকে কি বলা যেতে পারে, বসিরহাট। ঠিক আছে, এই যে সক্রিয় বদ্বীপগুলো নিয়ে একটা এরকম রেখা টানা হয়েছে, সেই রেখাটারই নাম হচ্ছে ড্যাম্পিয়ার অ্যান্ড হজেজ রেখা। এইটাকে কি করছে, তার মানে এটা বেসিক্যালি সুন্দরবন কোনটা সেইটাকে মানে ডিনোট করছে, সেইটার রেখা টানছে। ঠিক আছে, তো এইটা বলে দিলাম। কুলপি থেকে কি হচ্ছে বসিরহাট, এর মাঝখানে যে এই সক্রিয় বদ্বীপ, সবকটা সক্রিয় বদ্বীপ, তাদেরকে নিয়ে যেটা হচ্ছে সেটাই হচ্ছে সুন্দরবন। এই রেখাটা টেনেছিল কে? এই রেখাটা টেনেছিল এই দুজন। ঠিক আছে, এই দুজন কি হচ্ছে ড্যাম্পিয়ার আর হজেজ। ঠিক আছে, কত সালে টেনেছিল? 1830 সালে। তাদের নাম অনুসারেই রাখা হয়েছে ড্যাম্পিয়ার হজেজ রেখা, যেটা কাকে ডিনোট করে? সুন্দরবনকে ডিনোট করে। হয়ে গেল। নেক্সট হচ্ছে, চলো, নরেন্দ্রপুর চিন্তামণিকর বন্যপ্রাণী অভয়ারণ্য এই আমার বাড়ি থেকে মোটামুটি এই সামনে, সাইকেল চালিয়ে তুমি গেলে 5 থেকে 10 মিনিট লাগবে না। ঠিক আছে, এটাকে আমরা বলতাম কোয়ালের বাগান। কোয়ালের বাগান, বিশ্বাস করো যতদিন না কম্পিটিটিভ লাইনে আসা, জানতামই না যে এটা এরকম একটা স্যাংচুয়ারি, কোয়ালের বাগান। লোকজন আগে ওখানে মানে কী হতো, পিকনিক করতে যেত। ঠিক আছে, ওখানে আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় আমরা যেতাম, উট পাখির ডিম। ঠিক আছে, এটা চিন্তামণি কর, এখন তো পুরো নাম টাম দিয়ে দিয়েছে, এখন যবে থেকে বাইপাসটা গেছে তবে থেকে পুরো সুন্দরভাবে মানে একদম ঘিরে দিয়েছে জায়গাটা। কিন্তু আগে প্রচুর এই পুরো বাইপাস এবং বাইপাসের ধারে, তখন তো বাইপাস হয়নি, খাল ছিল, প্রচুর পাখি আসতো শীতকালে, প্রচুর। ঠিক আছে, এবং সব জায়গায় যেখানে পাখি আসে সেখানে দেখবে কিছু মানে সমাজবিরোধী লোক থাকে, তারা দেখবে ওইসব মানে বন্দুক টন্দুক নিয়ে সে সমস্ত মারতো। তা সেগুলো পুলিশ এখন অনেক সক্রিয় হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হয়, এগুলো আমাদের এখানেও হ্যাপি ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানেও প্রচুর পাখি আসে, সেখানে কিছু অ্যান্টি সোশ্যাল এরকম থাকে, তারা বোঝে না এগুলো। তো যাই হোক, এই চিন্তামণি কর এটা নিয়ে বহু আন্দোলনও হয়েছিল এক সময়, এই স্যাংচুয়ারি করা নিয়ে। ঠিক আছে, তো এইটা কোথায় আছে? এটা দক্ষিণ চব্বিশ পরগনা আছে, নরেন্দ্রপুরে। ঠিক আছে, এই যে নরেন্দ্রপুর থানা এরিয়াটা আছে না, নতুন করে হয়েছে, তার আশেপাশে। চলো, ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? এ তো যুগান্তর ধরে এই একটাই কোশ্চেন এসে আসছে, সেটা কি? ক্যানিং হচ্ছে মাতলা রিভারের পাশে। ঠিক আছে, আর এই ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল, ঠিক আছে, সপ্তমুখী, এই টাইপের সমস্ত নদী, পিয়ালি, সব মনে রাখবে সুন্দরবন অঞ্চলেরই হচ্ছে নদী। নেক্সট কি? ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? ফ্রেজারগঞ্জে তুমি যাবে তো, ফ্রেজারগঞ্জ আরেকটা কারণে বিখ্যাত, সাগরদিঘি, ফ্রেজারগঞ্জ, কী হচ্ছে এখানে বায়ু শক্তি আছে, এটাও মাথায় রাখবে। মানে দেখবে ওখানে যাবে,
গিয়ে দেখবে যে বড় বড় সেই এরমগুলো থাকে না, সেই এইগুলো ঘোরে, ওই জিনিসগুলো ওখানে আছে। আর প্রচুর শুঁটকি মাছের গন্ধ পাবে, ঠিক আছে। এই আমরা যখন সুন্দরবনের ওই দিকটা যাই, ফ্রেজারগঞ্জে যাই, দেখতে পাই, অর্থাৎ এটা কোথায় আছে, দক্ষিণ চব্বিশ পরগনায় আছে। প্রচুর শুঁটকি মাছের গন্ধ, ওখানে থাকাই যায় না, ঠিক আছে, এতটাই গন্ধ হয়। তো যাই হোক, ফ্রেজারগঞ্জ আরেকটার জন্য বিখ্যাত, বায়ুশক্তি। এটা এবারে WBCS পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। সুতরাং এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুন্দরবন কবে রামসার জলাভূমি বা রামসার সাইট হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের সব ডিটেল বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। দেখো পুরো এই ডিটেলে আমি জিনিসটা বলে দিয়েছি, এইটা তোমাদের মুখস্থ করতেই হবে। দেখেছো, মানে কোশ্চেন তোমার আসবেই। রামসার সাইট মানে কত? রামসার সাইট মানে হচ্ছে, এখানে 19 আছে অপশানে, হ্যাঁ 19, ঠিক আছে। 19 তোমাদের কিন্তু মনে রাখতে হবে ভালো করে, সালগুলো আগে লিখবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে চলো। 73-তে কি? 73-তে টাইগার রিজার্ভ, ঠিক আছে। যখনই 77 আসবে তখন কি? তখন হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যখনই হচ্ছে তোমার 84 আসবে তখন কি হচ্ছে? ন্যাশনাল পার্ক। যখনই তোমার হচ্ছে 87 আসবে তখন কি হচ্ছে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই সরি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যখনই তোমার 89 আসবে তখন কি? বায়োস্পিয়ার রিজার্ভ। 2001 আসবে ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ। 2019 আসবে রামসার সাইট। ব্যাস এই কটাই তো, টেনে মুখস্থ করে নেবে, একদিন হয়ে গেল। যাকে তো নেক্সট কোশ্চেন কি? 21 নম্বর, এবং এটা আজকে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় মোট কয়টি পৌরসভা আছে? চলো আমার সাথে সাথে গোনো। এক হচ্ছে, আমি যেখানে অঞ্চলটায় থাকি সেটা কি? সেটা হচ্ছে রাজপুর সোনারপুর পৌরসভা। রাজপুর সোনারপুর পৌরসভা, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বারুইপুর, বারুইপুর পৌরসভা, 2 নাম্বার। 3 নাম্বারে কি বলবো? 3 নাম্বারে জয়নগর, চলো জয়নগর, বাবারে, জয়নগর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। 4-এ কি হচ্ছে? 4-এ হচ্ছে তোমার ওদিকে চলো ডায়মন্ড হারবার আছে, ডায়মন্ড মিউনিসিপ্যালিটি। 5-এ কি আছে? 5-এ আছে বজবজ আছে। 6 হচ্ছে কি? 6 হচ্ছে মহেশতলা আছে। আর 7-এ কি? 7-এ হচ্ছে তোমার পূজালি মিউনিসিপ্যালিটি। তাহলে এই 7টা হচ্ছে মিউনিসিপ্যালিটি তোমাদের আছে। তাহলে কি হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনার টোটাল কটা মিউনিসিপ্যালিটি? 7টা। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে আরও কিছু ইনফরমেশান আমি তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে সেজ। সেজের ফুল ফর্ম কি? সেজের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। এখানে কি করা হয়? এখানে হচ্ছে তোমার দেখবে এই যে ফলতা, সেজ মানি মনে রাখবে ফলতা, বানতলা। ফলতা নিয়ে তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, কিছুদিন আগেই হচ্ছে এক মানে বিখ্যাত নেতা এই জায়গাটা মানে খুব ফেমাস করে দিয়েছে। তো এই ফলতায় কিন্তু সেজ, এটা স্পেশাল ইকোনমিক জোন। এটা 2005 সালে স্পেশাল ইকোনমিক জোন এসেছিলো। এখানে কি করা হয়? স্পেশাল ইকোনমিক জোন মানে কি? মানে হয়তো ধরে নাও আমি চাইছি আমার এই বারুইপুর আর আমার এই রাজপুর এই এরিয়াটাকে আমি চাইছি প্রচুর ইন্ডাস্ট্রি আসুক, প্রচুর ডেভেলপ করুক। এবার ইন্ডাস্ট্রি বললেই তো আসবে না, একটা ইন্ডাস্ট্রি আসবে যখন, তখন তার প্রফিট দিতে হবে। আমি কি বললাম? আমি বললাম আমি সরকার, আমি বললাম ঠিক আছে এখানে ল্যান্ড আমি খুব কম দামে দিয়ে দেবো, নাও ল্যান্ড নাও। বললে তুমি বললে যে আরও সুবিধা দিয়ে দেবো, জলের লাইন ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে, ইলেকট্রিসিটি পৌঁছে দেবো, কোনো রকম কোনো পলিটিক্যাল ঝামেলা হবে না, কেউ তোমার কোনো তোলা তুলতে আসবে না। তখন কী হবে? বড় বড় কোম্পানিগুলো আসবে, এসে ওখানে বিজনেস করবে। এবার তুমি বলবে এত কিছু সরকার দিয়ে দিলে সরকারের কী লাভ? সরকারের প্রচুর লাভ। সরকার কী হবে? ওখানকার স্থানীয় মানুষগুলো সবাই ওই কোম্পানিতে গিয়ে কাজ করবে। ধরো একটা বিস্কিট কারখানা হয়েছে, ধরো হচ্ছে মুখরোচক হয়েছে, ঠিক আছে, আমাদের এখানে মুখরোচকও আছে। তো যাই হোক, এই যে মুখরোচক তোমরা খাওয়াটাও, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই অঞ্চলেই। তো এবার ধরো মুখরোচক, প্রচুর মানুষ ওখানে গিয়ে কাজ করছে, মহিলারা ওখানে গিয়ে কাজ করছে, একটা টাকার লেনদেন হচ্ছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট ওখান থেকে যাবে। 2 হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে। এন্ড অফ দ্য ডে ওরা তো টাকা পয়সা তুলে ট্যাক্স তো এক সময় না এক সময় সরকারকে দিতেই হবে। তাহলে কী হচ্ছে? সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং সেখানে সরকারের প্রফিট হচ্ছে। তো এটা হচ্ছে সেট, যেটাকে স্পেশাল ইকোনমিক জোন বলা হয়। এটা কোথায় আছে? এটা হচ্ছে ফলতায় আছে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্যাংচুয়ারি বা হচ্ছে অভয়ারণ্য। অভয়ারণ্য, অভয়ারণ্য কোনগুলো? একটা হচ্ছে সজনেখালি, মনে রাখবে সজনেখালি, সজনেখালি অভয়ারণ্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভরতপুর কুমির প্রকল্প, ভরতপুর কুমির প্রকল্প খুব আসে এগুলো।
ভরতপুর কুমির প্রকল্প, এই ভরতপুর কুমির প্রকল্পটা স্টার মারবে, ঠিক আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার আমাদের এখানকার স্যাংচুয়ারি। আর কি, আর হচ্ছে লোথিয়াল, লোথিয়াল আইল্যান্ড। যারা একবার সুন্দরবনে যায় তারা এই সব জায়গাগুলো ঘোরে, ঠিক আছে। লোথিয়াল আইল্যান্ড, তারপর হচ্ছে আমাদের এই চিন্তামণিটা আছে, মানে কয়েলের বাগান যেটা বলতাম আমরা। আরে আমার বাবা টাবারা তো ওগুলো চিন্তামণি এই কয়েলের বাগান নামেই চেনে, বুঝলে। তো ওখানে হচ্ছে যখন এই চিন্তামণির নাম আমি বাড়িতে একবার বলছি, তো চিনতেই পারছি চিন্তামণি যাওয়ার কথা, বলছি এই কয়েলের বাগানটার নাম চিন্তামণি, বুঝতে পারলে। নেক্সট কি, নেক্সট হচ্ছে হ্যালিডে, হ্যালিডে আইল্যান্ড। তো এত কটা হচ্ছে কি, এত কটা হচ্ছে আমাদের স্যাংচুয়ারি আছে দক্ষিণ চব্বিশ পরগনায়, ঠিক আছে। আর দক্ষিণ চব্বিশ পরগনায় যদি ন্যাশনাল পার্ক বলা হয় কোনটা, অবভিয়াসলি ন্যাশনাল পার্ক কোনটা, সুন্দরবন। আমি তো সবটাই বলে দিয়েছি ওখানে, নতুন করে আর বলার কিছু হয়নি। আর নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানকার বিখ্যাত ধরো ব্যক্তিত্ব, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিত্ব। বিখ্যাত ব্যক্তিত্বকে এক নম্বরে যার নাম আসে সে হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ, ইতিহাসে নাম শুনেছো দ্বারকানাথ বিদ্যাভূষণ? আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম হচ্ছে হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাই স্কুল। আমাদের ওই স্কুলটা ইনিই প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা ইতিহাসে পড়েছো সোমপ্রকাশ পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা দেখবে ওখানে দ্বারকানাথ বিদ্যাভূষণ স্ল্যাশ দিয়ে বিদ্যাসাগরের নাম লেখা, অ্যাকচুয়ালি দ্বারকানাথ বিদ্যাভূষণ। এনারই ভাগ্নে, সম্ভবত ভাগ্নে হচ্ছে শিবনাথ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী, ঠিক আছে, যিনি হচ্ছে এই হরিনাভি স্কুলের একটা জায়গায় পুরো লেখা আছে শিবনাথ শাস্ত্রীর স্মরণে। পণ্ডিত ব্যক্তি ছিল এই সমস্ত অঞ্চলে, এনারা পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে। তো শিবনাথ শাস্ত্রী, এই শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এই নামগুলো তোমরা শুনেছো? কোথায় শুনেছো? ব্রহ্মসভা, ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ লিখে দিই একেবারে, ব্রহ্ম সমাজের সাথে যুক্ত। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু দুজনে মিলে ব্রহ্ম সমাজের একটা ডিফারেন্ট মানে মানে পার্ট খুলেছিল, সেই পার্টটা কত সালে খুলেছিল এবং মানে সেই পার্টটার নাম কী ছিল, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে সলিল চৌধুরী। সলিল চৌধুরী তোমরা জানো সেই বিখ্যাত গীতিকার। আর যারা জয়নগরের ছেলেমেয়েরা আছে তারা খুব ভালো করে জানে কানাইলাল ভট্টাচার্য, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য, ঠিক আছে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের বাড়ি হচ্ছে কোথায়? জয়নগর, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আরও আছে নীলরতন সরকার আছে, এনআরএস হসপিটাল যার নামে আছে। নেতাজির পিতৃভূমি এখানে আছে, ঠিক আছে। নেতাজির পিতৃভূমি ঠিক আমি যে জায়গাটা থেকে বসে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি সেখান থেকে 5 মিনিট দূরে, ঠিক আছে। হরিনাভি অঞ্চলেতেই কোদালিয়া মানে বলা হয়, চাংড়িপোতার নাম ছিল, এখন সুভাষগ্রাম, ওই জন্যই স্টেশনটার নাম হয়ে গেছে সুভাষগ্রাম, বুঝতে পারলে। তো এগুলো মানে আছে। এবং আরেকজনের নাম বলি, সেটা হচ্ছে এম.এন. রয়। অনেকের নাম বলা যায়, এই নাম বলতে গেলে অ্যাকচুয়ালি শেষ হবে না। এম.এন. রয়কে মানবেন্দ্রনাথ রয়, তোমরা সবাই জানো তাসকান্তে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া খুলেছিল 1920 সালে, যিনি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি হচ্ছে এই কমিউনিস্ট পার্টি বা সিপিআই এই দলটা খুলেছিলেন, ঠিক আছে। তো এরকম ব্যক্তিত্বগুলো এখানে আছে। তো মেন মেন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে এবং সেগুলো তোমাদের আমি আলোচনাও করে দিলাম। এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে পঞ্চায়েতের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। আমি প্রত্যেক দিন একটা করে এরকম ডিস্ট্রিক্ট আনবো, জেলা আনবো, এবং মানে আমি চেষ্টা করবো যে বাকি যা যা আছে সেগুলো তো আমি করাবোই, আর যেগুলো আমার বলার সেগুলো আমি এক্সট্রা করে বলেও দেবো, ঠিক আছে। তো নেক্সট দিন আরেকটা জেলা নিয়ে আসবো। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে, ঠিক আছে। আর একটা পুরো আমি প্লেলিস্ট করে দিয়েছি, বুঝতে পারলে, আগে যেগুলো করা হয়েছে ওই প্লেলিস্টেও আছে, তোমরা প্লেলিস্টে গিয়েও জিনিসটা চেক করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য। আর যারা নতুন তাদের জন্য একটা বক্তব্য যে তারা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে। কন্টেন্ট ঠিক বলবো না, ভালো ভালো টপিক দেওয়ার, ঠিক আছে। তো নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।